সবাইকে স্বাগত। একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই রয়েছে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমে আমি শুরু করতে চাচ্ছি, আসলে টানা 7 মাস ধরে রপ্তানি কমেছে। শুরুটা করবো একটু শর্টলি, যে অর্থনীতি কোন দিকে যাচ্ছে? যে দেখেন যে বাংলাদেশের অর্থনীতি এখন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে রপ্তানি আয়ে ধস নেমেছে। তাহলে আমার বৈদেশিক ঋণ পরিশোধ করার একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল। বাংলাদেশের রপ্তানি আয় কমে যাওয়ার বহুবিধ কারণ রয়েছে। এর ভিতরে একটা কারণ যদি আমি বলি, সেটা যখন অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় ছিল তখন অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। সেটা রাজনৈতিক কারণে হোক, সেটা অন্য কোনো কারণে হোক, বন্ধ হয়েছে। তখন যেটা হয়েছে, তখন রাজনৈতিক অস্থিরতাও ছিল, তখন ব্যবসা বান্ধব একটা পরিবেশ কিন্তু বিরাজ করছিল না। এবং এটার মাঝে কি হয়েছে, ট্রাম্প নিয়ে এসেছে পাল্টা শুল্ক নীতি। তা ট্রাম্পের এই যে পাল্টা শুল্ক নীতি, বিভিন্ন সময় নীতি চেঞ্জ বিভিন্ন সময় নীতি চেঞ্জ হয়েছে। বায়াররা একটা এর ভিতরে ছিল, ইনডিসিশনের ভিতরে ছিল, বাংলাদেশের এক্সপোর্টাররাও ইনডিসিশনের ভিতরে ছিল। এবং এর ভিতরে যেটা হয়েছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ একটা সহিংসতা বিরাজ করছিল 18 মাস ধরে, তাই না? তাহলে আপনি রপ্তানি পরিবেশ বলেন, আপনি বাণিজ্য পরিবেশ বলেন, সব ধরনের পরিবেশটার জন্য একটু ঘোলাটে ছিল। তার প্রভাবটা কিন্তু এখন পড়ছে রপ্তানি আয়ে, এবং সেটা আমরা প্রদর্শিত, সেটা আমরা মানে এটা দেখতে পাচ্ছি। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমার তাহলে অর্থনীতি কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, অর্থনীতি কোন দিকে যাচ্ছে? এখন অর্থনীতি কোন দিকে যাচ্ছে এটা অনেক বড় একটা প্রশ্ন। এখন যদি আমি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে দেখেন, এখন আমার ঋণ যে বাংলাদেশের যে পরিচালন ব্যয়, সরকারের যে পরিচালন ব্যয়, সেই পরিচালন ব্যয় থেকে পরিচালন ব্যয় মেটানোর জন্য যে রাজস্ব আয় দরকার, সেই রাজস্ব আয় আমার এখন আসতেছে না। তাহলে আমাকে ঋণ করতে হচ্ছে, সরকারকে ঋণ করতে হচ্ছে। আবার এই মুহূর্তে রপ্তানি আয় কমে গেছে। আবার মধ্যপ্রাচ্য সংকট এবং এই রপ্তানি আয় কমে যাচ্ছে। তাহলে এর ভিতরে যেটা সরকার, যেটা এখন বর্তমান সরকার যেটা বলছেন, সে খুব গভীর চ্যালেঞ্জের ভিতরে পড়লো। শুধু সরকারি চ্যালেঞ্জের ভিতরে পড়লো না, জনগণও চ্যালেঞ্জের ভিতরে পড়লো। আর রপ্তানি আয় বাড়ানোর উপায়টা কি আসলে? কোন কোন বিষয়গুলোকে আমরা প্রিভিয়াসলি ভুল করেছি সেটা দেখেন। যে সার্কভুক্ত দেশগুলো আছে, সার্কভুক্ত দেশে সাপটা ইন্ট্রোডিউস করা হয়েছে। কি জন্য এগুলো সার্ক কেন গঠন করা হয়েছিল এক সময়? সেটা হয়েছিল যে বাণিজ্য বৃদ্ধি, আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, রিজনাল কানেক্টিভিটি বৃদ্ধি, এই সমস্ত উদ্দেশ্যে তো সার্কটা করা হয়েছিল, মানে সবার যেন ভালো থাকে এক কথায়, তাই না? কিন্তু সার্কভুক্ত দেশগুলোতে বাংলাদেশ সমঝোতাটা বোধহয় একটু কমে, একটু মানে রাজনৈতিক কারণে সেই ব্লকটা কিন্তু আসলে ডেড ছিল, দশকের পর দশক ডেড ছিল। এটা ক্ষতি হয়েছে কাদের? এটা ক্ষতি হয়েছে রাষ্ট্রের, ক্ষতি হয়েছে রাষ্ট্রের জনগণের ক্ষতি হয়েছে। এটা কিন্তু কোনো সরকারের ক্ষতি, সরকার প্রধানের ক্ষতি হয় নাই। এখন সে ক্ষতিটা আমরা বুঝতে পারছি, কারণ সার্কভুক্ত দেশগুলোতে আমি রপ্তানি আয় করছি $1.5 বিলিয়ন, আমি আমদানি ব্যয় করতেছি সার্কভুক্ত দেশগুলোতে $9 বিলিয়ন। তাহলে এখানে আমার বাণিজ্য ঘাটতি রয়েছে, তাই না? অসামঞ্জস্য বাণিজ্য রয়েছে। আবার আমি যদি বলি বিমস্টেকভুক্ত যে দেশগুলোতে, বিমস্টেকভুক্ত দেশগুলোতে বাংলাদেশ ভালো করতে পারতেছে না। এবং বিমস্টেকভুক্ত দেশগুলোতে সেটা কেন? সেটা হচ্ছে যে সেটাও হয়তো ভূ রাজনৈতিক কারণ হতে পারে। আরেকটা হলো যে কেন, কারণ বিমস্টেকভুক্ত দেশগুলোতে একটা পরিকল্পনা তারা নিয়েছে। 2018 থেকে 2028 সাল পর্যন্ত তারা একটা কানেক্টিভিটি পরিকল্পনা নিয়েছে। সেই কানেক্টিভিটি পরিকল্পনাটা, একটা কানেক্টিভিটির কথা যদি বলি, ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ডের একটা করিডোর হবে। তাহলে ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড যদি করিডোর হয়, তাহলে এটা বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ বাংলাদেশ তো ইন্ডিয়ার সাথে কানেক্টিভিটি আছে, রেল কানেক্টিভিটি, সব ধরনের মাল্টিমোডাল কানেক্টিভিটি রয়েছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশে, তাই না? তাহলে বাংলাদেশে মালটা যে সে মালটা আবার থাইল্যান্ডে পৌঁছাতে পারবে। তাহলে বিমস্টেকভুক্ত দেশগুলোর ভিতরে একটা দেশের সাথে আরেকটা দেশের বাণিজ্য হয়তো 5%, কিন্তু আবার আসিয়ানভুক্ত যে দেশগুলো রয়েছে সেই আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্য বাড়াতে পারে নাই। সেখানেও বাংলাদেশ থেমে আছে। এটা ভূ রাজনৈতিক কারণে হোক, সেটা রাজনৈতিক কারণে হোক, মানে আসিয়ানভুক্ত দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য
না বাড়ানোর সক্ষমতা না বাড়ার কারণ হচ্ছে যে এটা আমি বলবো যে এটা রাষ্ট্রের ব্যর্থতা আমি বলবো। তাহলে এদিকে সার্কভুক্ত দেশের সাথে আমরা বাণিজ্য বাড়াই নাই, এটাকে বিমস্টেকভুক্ত অঞ্চলে আমরা বাণিজ্য বাড়াতে পারিনি, আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে আমরা বাণিজ্য বাড়াতে পারিনি। আমরা বাণিজ্য নিয়ে চিন্তা করছি কোথায়? সেই পশ্চিমা দেশের সাথে। যে আপনি যেহেতু ওই যে অসম বাণিজ্যের কথা বললেন, আসলে সেটার জন্য তো অবশ্যই কোনো না প্রত্যেকটা প্রবলেমের একটা সলিউশন আছে। জি, সেই অসম বাণিজ্য তো দেখেন 2024-25 অর্থ বছরে আমরা 122টা দেশের সাথে আমার বাণিজ্য উদ্বৃত্ত ছিল, আর 104টা দেশের সাথে আমার বাণিজ্য ঘাটতি ছিল। সেটা কম হোক, 1 টাকা হোক আর 2 টাকা হোক, সেটা ঘাটতি ছিল। অসম বাণিজ্য দূর করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার মুক্ত বাণিজ্য চুক্তি। আমি আজকে রিজনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, যেটা আরসেপ, যেটা বিশ্বের সর্ববৃহৎ ট্রেড ব্লক বলা হয়, এই ট্রেড ব্লকে সাথে আমরা কিন্তু এখনো পর্যন্ত মানে নেগোসিয়েশন করতে পারিনি। মুক্ত বাণিজ্য চুক্তি যদি আমরা করতে পারতাম তাহলে কিন্তু আমরা অনেক এগিয়ে থাকতাম বাণিজ্যের ক্ষেত্রে। তাহলে এই রপ্তানিটা দেখেন দুঃখজনক যে 2024-25 অর্থ বছরের কথা যদি আমি বলি, সেখানে আমরা রপ্তানি আয় করেছি, পোশাক রপ্তানি করেছি $40 বিলিয়ন কাছাকাছি। সেখানে বাংলাদেশের এরপরে লেদার এবং লেদার গুডস রপ্তানি করেছি $1.5 বিলিয়ন কাছাকাছি। এরপরে কিন্তু সব বিলিয়নে যায় নাই। তাহলে বাংলাদেশে আপনি 43 টাকাতে আমরা রপ্তানি প্রণোদনা দিচ্ছে সরকার, রাষ্ট্র দিচ্ছে, কিন্তু কোনোভাবেই এই 43টা খাতকে সমানভাবে মানে পোশাক রপ্তানির সাথে সমানভাবে কিন্তু এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এটার হয়তো আপনার পলিসিগত কিছু সমস্যা রয়েছে, বা একটা গোষ্ঠী চাচ্ছে যে অন্য সেক্টরগুলো একটু নিচে থাকুক। আরেকটা বিষয় বলি, এসএমই সেক্টর। জি, বাংলাদেশের এসএমই সেক্টরের এই সেক্টরটা কিন্তু বরাবরই আসলে এটা ইগনোরড সেক্টর। হ্যাঁ, মানে সবসময় অবহেলিত। বাংলাদেশের এসএমই সেক্টর কেন অবহেলিত থাকবে? এখানে তো 1 কোটির বেশি, 1,20,00,000-এর কাছাকাছি এখানে উদ্যোক্তা রয়েছে। এই 1,20,00,000 উদ্যোগটাকে আপনি ফর্মাল ক্রেডিট সিস্টেমে নিয়ে যান, অ্যাক্সেস টু ফর্মাল ক্রেডিট ব্যাংকের, ঠিক আছে? এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে বিশ্বব্যাংক বলছে যে বাংলাদেশের এসএমই খাতের যে ফর্মাল ক্রেডিট অ্যাক্সেস সেটা 36% মানুষের, দক্ষিণ এশিয়ায় এটা 48%, পূর্ব এশিয়াতে এটা আরো বেশি, বিশ্বব্যাংক বলছে। তাহলে বাংলাদেশের এসএমই সেক্টরে কেন আমরা এগিয়ে যেতে পারিনি? এবং আপনাকে যদি আরেকটা কথা বলি, সেটার দায়বদ্ধতা অবশ্যই আমি বলবো যে রাষ্ট্রের দায়বদ্ধতা। কারণ হচ্ছে যে এসএমই মডেল, বিশ্বের ভিতরে এসএমই মডেল দিয়ে যে সামনে এগিয়ে যাওয়া যায় সেটা জাপান প্রমাণ করেছে। রোলেক্স যে ব্র্যান্ড ঘড়িটা, এটা কিন্তু এসএমইর অন্তর্ভুক্ত জাপানের। আপনি চিন্তা করতে পারেন? তাহলে জাপানের যে এসএমই মডেল, সেই মডেল আজকে বাংলাদেশে এসএমই খাতটা জিডিপিতে 25% অবদান রাখছে। বিশ্বের অন্যান্য দেশে, অনেক দেশে 60% অবদান রাখছে এসএমই খাত। তাহলে এসএমই খাতকে কেন আমরা আলাদা কোনো নীতিমালা নেওয়া হচ্ছে না? হ্যাঁ, এসএমই ফাউন্ডেশন করা হয়েছে, আপনার বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম হয়তো পলিসি সাপোর্ট দিচ্ছে, কিন্তু বাংলাদেশের সমস্ত ফোকাসটা হচ্ছে লার্জ ইন্ডাস্ট্রি কেন্দ্রিক। আমরা কনসেন্ট্রেশন কোথায় হয়েছে? আমার কনসেন্ট্রেশন হয়েছে লার্জ ইন্ডাস্ট্রিতে, যার কারণে বাংলাদেশে আজকে ব্যাংকিং খাত ক্ষত হয়ে পড়েছে, খেলাপি ঋণ বেড়ে গেছে। এবং আমরা যদি এসএমই ফাইন্যান্সিং এর দিকে যেতাম তাহলে আমার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হতো, কর্মসংস্থান হতো, মানুষের জীবনমান উন্নত হতো, এবং এটা দেশটা সামনের দিকে এগিয়ে যেত, এবং ব্যাংকটা মানে ব্যাংক খাত এত রুগ্ন হতো না। আপনার এত কিছু পরে কিন্তু একটা সুখবর আছে, সেটা যদি আমরা বলি যে আসলে এই যে খেলাপি ঋণটা কমেছে, গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ কমেছে 87,000 কোটি টাকার কমেছে। এটা নিঃসন্দেহে ভালো একটা সংবাদ, এবং যেটা আমাদের 36% হয়েছিল খেলাপি ঋণের পরিমাণ। তো এই খেলাপি ঋণের পরিমাণ কমার পেছনে অনেকগুলো কারণই আছে, পুনঃতফসিল বা সরকারের বিশেষ সুবিধা দেয়া, অনেকগুলো কারণই আছে। খেলাপি ঋণটা আরো কি কমার কোনো সম্ভাবনা আছে, বা আর কোনো ওয়ে আছে কিনা? দেখেন, আপনি খুব মানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন বাংলাদেশের অর্থনীতির কনটেক্সটে। বাংলাদেশের ব্যাংকিং খাত এখন এশিয়ার ভিতরে খেলাপি ঋণে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে, এবং বাংলাদেশের 2 ডজন ব্যাংকে আপনার মূলধন সংকটে পড়ে আছে, বিনিয়োগ করতে পারছে না, অর্থনীতি সচল হচ্ছে না, গতিশীল হচ্ছে না টোটালি। তাহলে ব্যাংক ভিত্তিক অর্থনীতিতে যেখানে ব্যাংকিং খাত রুগ্ন অবস্থায় পড়ে থাকে দীর্ঘদিন ধরে, সেখানে তো মানুষের জীবনমান বলেন, কর্মসংস্থান বলেন, বিনিয়োগ বলেন, রপ্তানি বলেন, কোনো কিছুই সহজ সম্ভব না। কারণ তার তো এক্সপোর্ট ইম্পোর্ট ফাইন্যান্সিং ব্যাংক থেকেই করা হয়, তাই না? দ্বিতীয় নম্বর কথা হলো যে 6,46,000 কোটি টাকা আমরা খেলাপি ঋণ দেখেছি, এবং একটা রাষ্ট্র তার রাষ্ট্র পরিচালনার স্বার্থে, তার রাষ্ট্রের কল্যাণের জন্য, বহুমুখী কল্যাণের জন্য একটা সরকার কিভাবে খেলাপি ঋণ মানে গোপন রাখে? এটা তো হয়েছে।
এই অর্থনীতিতেই হয়েছে। বছরের পর বছর, দশকের পর দশক খেলাপি ঋণগুলো মানে একটা ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় যেটা হয়েছে, খেলাপি ঋণটা উদ্ঘাটন করা হয়েছে। প্রকৃত খেলাপি ঋণ কত সেটাকে কিন্তু জনগণের সামনে কিন্তু এটা অন্তর্বর্তী সরকারের একটা সফলতা আমি বলবো, যে দেখো যে ব্যাংকিং খাত কেন রুগ্ন, কারা রুগ্ন করেছে। আজকে খেলাপি ঋণ যেটা হয়েছে, ঋণগুলো কি আসলে উৎপাদনশীল খাতে ব্যয় হয়েছে ঋণগুলো নিয়ে? না, এগুলো তো অধিকাংশ পাচার হয়েছে। প্রতি বছর 15 বিলিয়ন প্রতি বছর পাচার হয়েছে, তাই না? তা বিষয়টা হলো যে বাংলাদেশের খেলাপি ঋণ আদায়ের সফলতা কতটুকু, এটা নিয়ে আপনি বলছিলেন। আমি যদি বলি, বাংলাদেশের অধিকাংশ খেলাপি হচ্ছে যে এটা কিন্তু পূর্বে একেবারে সফলতা ছিল না, কিন্তু সেই জায়গা থেকে কিছুটা হলো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আদায় হয়েছে। হ্যাঁ, আদায় হয়েছে, এটা আমি ভেরি মাচ পজিটিভ নিচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে যে খেলাপি ঋণ আদায় করার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের কথা যদি আমি বলি, বাংলাদেশের অধিকাংশ খেলাপিরা হচ্ছে যে উইলফুল ডিফল্টার, মানে ইচ্ছাকৃত খেলাপি। তাই ইচ্ছাকৃত খেলাপি যখন কালচার গ্রো করে একটা অর্থনীতিতে, একটা দেশে, তখন খেলাপি উদ্ধার করা এটা আইনগতভাবেও খুব কঠিন হয়ে পড়ে। যেটা ভারতের রঘুরাম রাজন যখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন, উনি দেখলেন যে আইনগতভাবে খেলাপি ঋণ উদ্ধার করা কোনোভাবেই সম্ভব না। কারণ সেখানে রঘুরাম রাজন যেটা করেছিল সামাজিক আন্দোলন, মানে তাদের বিরুদ্ধে, খেলাপিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে উঠেছিল। জি, আমরা একটু ব্রেক নিয়ে আসছি, ব্রেকের পরে এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হকের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু একটু অন্য প্রসঙ্গে আছি। এই যে এরই মধ্যে যুদ্ধের দামামা বেজে গেছে, হরমুজ প্রণালী বন্ধ, 20 থেকে 25% অপরিশোধিত তেল কিন্তু এই পথ দিয়ে আসে। সেখানে অপরিশোধিত তেল আছে, এলএনজি আছে বিপুল পরিমাণ। তাহলে এই ঝুঁকির মাত্রাটা কেমন আমাদের দেশের জন্য? বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। এটা মানুষের অর্থনীতিকে গতিশীল করার জন্য আমি বলবো। কারণ হচ্ছে যে বাংলাদেশ সব থেকে তেল আমদানির ক্ষেত্রে নির্ভরশীল হচ্ছে যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক দেশগুলোর উপরে। সেখানে আমরা পরিশোধিত তেল, অপরিশোধিত তেল, সেখান থেকে আমরা এলএনজি, সেখান থেকে আমরা এলপিজি, সব ধরনের জ্বালানি সাপোর্টটা কিন্তু সেখান থেকে আমরা নিচ্ছি। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে আজকে যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, হ্যাঁ, বাংলাদেশের চুক্তি আছে দেশগুলোর সাথে, 6 মাস পর্যন্ত চুক্তি আছে। কিন্তু আপনার যদি সরবরাহ চ্যানেলটা ভেঙে যায়, তাহলে ওয়ে আউটটা কি, সমাধানটা কি? অল্টারনেটিভ কোনো অপশন? অল্টারনেটিভ অপশনটা হচ্ছে যে, আমি যদি বলি, সেটা হচ্ছে যে শিপকে অন্য চ্যানেল দিয়ে ঘুরে আসতে হবে। কিন্তু সেখানে আবার শিপগুলো আক্রমণ হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জ্বালানি সংকট নিরসন করার জন্য যে বিষয়গুলোকে আসলে নজর দেওয়া আগে দরকার ছিল, পূর্বে দরকার ছিল, সেই বিষয়গুলোকে আমরা কখনো নজর দিইনি। যেরকম গ্যাস, আজকে যে সংকট দেখা দিছে, আজকে যে যুদ্ধ দেখা দিছে, সেখান থেকে আমাদের চ্যালেঞ্জ উত্তরণের উপায় কিন্তু ছিল। আমরা যদি আজকে গ্যাস কূপগুলো খনন করতাম, গ্যাস থেকে তো বিদ্যুৎ উৎপাদন করা হবে, তাই না? তাহলে আজকে কলকারখানাগুলো যে আজকে উৎপাদন খাতগুলো আজকে চ্যালেঞ্জের মুখে পড়তো না। তাহলে এবং জ্বালানি মূল্য বৃদ্ধি মানে কি? আপনার সব পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়া। এই যে নতুন সরকার দায়িত্ব নিল, আসলে মাত্র 1 মাসও হলো না, তো সেখানে আসলে নতুন সরকারের জন্য এত বড় একটা চ্যালেঞ্জ, এটা কিভাবে সামলাবে? নতুন সরকার উত্তরাধিকার সূত্রে মানে বহুমাত্রিক চ্যালেঞ্জের সমস্যা নিয়েই কিন্তু অর্থনীতিটাকে হাতে নিয়েছেন। এর মধ্যে পড়ে গেল আবার আপনার মধ্যপ্রাচ্য সংক্রান্ত সংকট পড়ে, যুদ্ধের কারণে সংকট পড়ে গেল। নতুন সরকারের জন্য দেখেন চ্যালেঞ্জ কিভাবে বেড়ে গেল। কারণ আজকে জ্বালানির দাম বাড়া মানে হচ্ছে সব পণ্যের দাম বাড়বে, ইনফ্লেশন বেড়ে যাবে। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন হয়েছিল, তখন তো সব পণ্যের দাম কিন্তু বেড়ে গেছিল। তখন তো ইনফ্লেশনটা তখনই উদ্ভব হয়েছে। আজকে ওই মূল্যস্ফীতিটা কিন্তু এখনো জনগণ বয়ে বেড়াচ্ছে, তাই না? সেটা এখনো কমানো সম্ভব হয় না। এর মধ্যে আবার যোগ হলো মধ্যপ্রাচ্য সংকট, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের যে প্রভাবের কারণে জ্বালানি প্রভাব। এবং আমার কথা হলো যে দেখেন, যে সরকার যদি এটাকে এই চ্যালেঞ্জটা যদি সমাধান করতে না পারে, তাহলে কিন্তু অর্থনীতি বহুমুখী সংকটের ভিতরে পড়ে যাবে। এবং শ্রীলঙ্কা কি করেছিল জানেন? শ্রীলঙ্কা 2021-22 সালে
তারা তখন রিজার্ভের সমস্যা ছিল, অনেক দিকে সমস্যা চলছে শ্রীলঙ্কার। ইকোনমিক ইন্ডেক্স, হ্যাঁ রাইট। তো শ্রীলঙ্কাতে তারা রিনিউয়েবল এনার্জি এই খাতকে তারা সামনের দিকে এগিয়ে এনেছে, এবং শ্রীলঙ্কার যে এখন বিদ্যুৎ খাত এখন এখন মানে একদম কিন্তু 50% কিন্তু রিনিউয়েবল এনার্জি থেকেই কিন্তু এটা কিন্তু সরবরাহ করা হচ্ছে। ভারতও পরে রিনিউয়েবল এনার্জির প্রতি নজর দিচ্ছে। বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে মানে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা কোনো ধরনের কোনো কনক্রিট কম্প্রিহেনসিভ চিন্তা কিন্তু এখনো পর্যন্ত কোনো করিনি এবং কোনো প্ল্যানও করিনি। কেন? এবং সামনের দিনে তো আপনার সংকট বাড়তে পারে। যে আমাদের জ্বালানি তেল মজুদ আছে মাত্র 1 মাসের জন্য, কিন্তু 1 মাস পরে কি হবে? সেটা তো টাকা হলেও আসলে আপনার সিঙ্গাপুর থেকে নেয়ার সম্ভাবনা থাকতে পারে। সিঙ্গাপুর একটা মার্কেট আছে, চীন, ইন্দোনেশিয়া, এই মার্কেটগুলো এখন সার্চ করতে হবে। সেটা ব্যয়বহুল কিনা? সেটা ব্যয়বহুল অবশ্যই, কারণ এখন আমার বাংলাদেশে রিজার্ভ আছে 30 বিলিয়ন, 31 বিলিয়ন, 32 বিলিয়ন ডলার রিজার্ভ আছে। এখন যদি আপনার রপ্তানি কমে যাচ্ছে, আমার তো ঋণ পরিশোধ করতে হবে, তাহলে হ্যাঁ ভাবতে হবে। আবার যদি আপনার আমদানি মূল্য বেড়ে যায়, তাহলে তো আপনার রিজার্ভ সংকটের দিকে অর্থনীতি যাবে। একটা দেশের অর্থনীতি যখন রিজার্ভ সংকট পড়ে যায়, তখন কিন্তু সারা বৈশ্বিক একটা আস্থা একটা দেশের উপরে হারাই যায় আস্তে আস্তে। তখন বিদেশি বিনিয়োগ আসতে চায় না, তখন কিন্তু আপনার দেশের তখন কেউ ঋণও দিতে চায় না, অর্থনীতি তখন মারাত্মক চাপের ভিতরে পড়ে। তখন রিজার্ভটা কিন্তু মানে অন্যতম একটা স্ট্রেংথ একটা অর্থনীতির জন্য। আচ্ছা, তো এই জায়গা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি? এই জায়গা থেকে উত্তরণ দেখেন, যে আরেকটা কথা বলি যে এই সংকটকে কেন্দ্র করে যেটা হয়েছে, সেটা তো আমি জ্বালানির কথা বললাম। মধ্যপ্রাচ্যের যে আমার শ্রমবাজার রয়েছে, সেই শ্রমবাজার তো আমার সংকুচিত হয়ে যাবে। এই শ্রমবাজার যদি আপনার সংকুচিত হয়ে যায়, আপনার 2024 আমাদের রেমিটেন্সে যে সারপ্লাস আছে সেটাও কমে যেতে পারে, কমে যাবে। কারণ 2024-25 অর্থ বছরে 11 লাখের কাছাকাছি আপনার দেশ থেকে প্রেরণ করা হয়েছে সারা বিশ্বে। এর ভিতরে 95% মানুষ গেছে কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেখানে গেছে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে রেমিটেন্সের বাজার, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে আমার শ্রম বাজার, সেটা যদি আমার আজকে মানে ধ্বংস হয়ে যায়, সংকুচিত হয়ে পড়ে, তাহলে বাংলাদেশের রিজার্ভের অবস্থাটা কোথায় দাঁড়াবে? কারণ রেমিটেন্স যখন আসে, তখন এটার বিপরীতে কোনো খরচ নাই, কিন্তু রপ্তানি আয় করলে এটা 40% আপনার র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করতে হবে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে প্রচন্ড সংকটময় পরিস্থিতির মধ্যে আছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।